হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের ও তোমাদের বাড়ির প্রত্যেককে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই আলোর উৎসব তোমার এক নতুন জীবনের শুরু নিয়ে আসুক, যেখানে প্রতিটি দিন আনন্দ ও ভালোবাসায় পূর্ণ থাকবে। সবাইকে আবারও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। গত ভিডিওতে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখার 74 পেজে যে অনুশীলনটি রয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 5 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে 5-এর পরবর্তী অর্থাৎ 6 থেকে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলে কেউ যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো ধীরে ধীরে শুরু করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6। এখানে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব হলে ল্যামডা মান নির্ণয় করো। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে আমরা দিক অনুপাত সমূহ বের করব, তারপরে এই সরলরেখাটির দিক অনুপাত সমূহ বের করব এবং দিক অনুপাত সময়ের গুণফলের সমষ্টি যদি 0 হয় তবেই তো সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়। তাহলে আমরা সমান 0 করে সেখান থেকে ল্যামডা মানটা বের করব। তো চলো প্রথমে এই সরলরেখাটির দিক অনুপাতগুলো বের করি। তো x-1/-3, y-2/2 ল্যামডা, z-3/2 সরল রেখার দিক অনুপাত সমূহ a1, b1, c1 হলে বলে a1 সমান কী হবে -3, b1 সমান 2 ল্যামডা, c1 সমান হবে 2। একই রকমভাবে আমরা এই সরলরেখাটার ক্ষেত্রে দিক অনুপাত সমূহ কী হবে লিখে নেব। x-1/3 ল্যামডা, y-1/1, z-6/-5 সরলরেখার দিক অনুপাত সমূহ a2, b2, c2 হলে বলো a2 সমান কী হবে 3 ল্যামডা, b2 সমান 1, c2 সমান -5। ঠিক আছে, এখন সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব হলে কি হবে না এই দিক অনুপাত সময়ের গুণফলের সমষ্টি 0 হবে। তাহলে যেহেতু সরলরেখা দুটি পরস্পরের ওপর লম্ব, অতএব কি হবে a1 a2 b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে চলো মানগুলো বসিয়ে দিই। a1 মান বসাও, a1 মান -3 ইন্টু a2 মান হচ্ছে 3 ল্যামডা প্লাস b1 2 ল্যামডা ইন্টু b2 1 প্লাস c1 2 c2 -5 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে গুণ করে পাচ্ছ তুমি 3 3 9 মানে 9 ল্যামডা, এখান থেকে 2 ল্যামডা, এখান থেকে 5 গুণে 10 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে -7 ল্যামডা ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে ল্যামডা সমান পাচ্ছ -10/7। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে ল্যামডা মান -10/7, এটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো কোশ্চেন নাম্বার 7। এখানে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং দুটো কার্তেশীয় আকারই দেওয়া আছে। তাহলে এই সরলরেখা দুটো যে পরস্পরের উপর লম্ব হবে সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, এখন প্রথমে আমরা এই সরলরেখাটা লিখে নিই যে x-5/7 y + 2/-5 ইকুয়ালস টু z/1 সরল রেখার দিক অনুপাত সমূহ a1, b1, c1 হলে বলো a1 সমান কী হবে। আচ্ছা দেখো এই সরলরেখাটা কার্তেশীয় আকারে দেওয়া আছে এবং আদর্শ কার্তেশীয় যে ফর্মেটটা সেই ফর্মেই কিন্তু দেওয়া আছে। তাহলে খুব সহজেই আমরা দিক অনুপাতগুলো বলতে পারবো। এখান থেকে a1 এর মান হচ্ছে 7, b1 সমান হচ্ছে -5 এবং c1 সমান হচ্ছে 1। তাহলে আমরা একটি সরলরেখার ক্ষেত্রে দিক অনুপাতসমূহ পেলাম। একই রকমভাবে আমরা আরেকটি যে সরলরেখা দেওয়া আছে তার ক্ষেত্রেও দেখো দিক অনুপাতগুলি কত হচ্ছে। তাহলে x/1, y/2, z/3 সরলরেখার দিক অনুপাত সমূহ a2, b2, c2 হলে বলো a2 সমান কী হবে। a2 সমান হবে 1, b2 সমান হবে 2
এবং C2 সমান হবে 3। তাহলে দেখো দুটি সরেখার দিক অনুপাত সমূহ আমার জানা আছে। তাহলে এই দিক অনুপাত সমূহ যদি জানা থাকে তাহলে সরেখা দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের অর্থাৎ দিক অনুপাতগুলোর গুণফলের সমষ্টি যদি 0 হয়, অর্থাৎ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু যদি আমরা 0 বের করতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে যে সরেখা দুটি পরস্পরের উপর লম্ব। তো চলো আমরা বের করি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। দেখো A1 এর মানটা বসো, A1 মান তুমি 7 পেয়েছো, A2 মান 1 প্লাস B1 -5 ইন্টু B2 2 প্লাস C1 1 C2 3। তাহলে কত পাচ্ছ? 7 একে 7, 5 দুগুণে 10 আর 3 একে 3, অর্থাৎ 10 - 10 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দিক অনুপাত সমূহের গুণফলের সমষ্টি 0 চলে এসছে। তাহলে আমরা বলতে পারি সরেখা দুটি পরস্পর উপর লম্ব। ঠিক আছে, তাহলে লিখে দিই যে অতএব সরল রেখা দুটি পরস্পরের ওপর লম্ব, প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেছে? দেখো কোশ্চেন নাম্বার 8 এবং 9 একই রকমের আছে। তাহলে তোমরা 9-এর দাগেরটা বাড়িতে করে নেবে, তোমাদের আমি 8-এর দাগেরটা করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো x সমান 5, y ইকুয়ালস টু 40 প্লাস 5, z ইকুয়ালস টু 40 প্লাস 3 এই একটি সরেখা এবং এই যে আরেকটি সরেখা, এই দুটি সরেখার মধ্যবর্তী কোণটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখন এই সরেখাটি দেখো প্রতিসাম্য বা কার্তেশীয় ফর্মে দেওয়া নেই, এটা তোমাকে কনভার্ট করতে হবে। আর এটি ঠিকঠাক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এই সরেখাটিকে কার্তেশীয় সমীকরণ আকারে নিয়ে যাব, সেখান থেকে আমরা এর দিক অনুপাত সমূহ দেখব কীরকম আসছে, তারপরে এই সরেখার দিক অনুপাতগুলো বের করব এবং দুটি সরেখার দিক অনুপাত সমূহ জানা থাকে তাহলে আমরা একটি ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা আমার প্রত্যেকে জানা আছে। সেই ফর্মুলার সাহায্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরে থিটার মানটা বের করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এই সমীকরণটিকে আমরা কার্তেশীয় আকারে নিয়ে যাব। x ইকুয়ালস টু 5 এটা সম্বন্ধে ঠিকঠাকই আছে, y সমান 40 প্লাস যেটা 5 দেওয়া আছে, আর z সমান 40 প্লাস 3, এই দু জায়গা থেকে তুমি t এর মানটা বের করো। তাহলে 40 ইকুয়ালস টু y মাইনাস 5, তাহলে t সমান কত হবে? y মাইনাস 5/4। এখান থেকে তুমি যদি t এর মান বের করো তাহলে 40 সমান আছে z মাইনাস 3, তাহলে t সমান আছে z মাইনাস 3/4। ঠিক আছে, এখন এই তিনটা x y z থেকে যদি টিকে বাদ দাও তাহলে তুমি সরেখাটি একটা প্রতিসাম্য আকার পাবে। তাহলে লিখে নিই যে সরল রেখাটিকে প্রতিসাম্য বা কার্তেশীয় আকারে প্রকাশ করলে পাই। এখানে 5টা যদি ওদিকে করে দাও তাহলে x মাইনাস 5 নিচে কিছু না মানে 0 ধরতে হবে। এদিকে তুমি t এর মান তো পেয়েছো y মাইনাস 5/4, আর এখানে তুমি পেয়েছো z মাইনাস 3/4। ঠিক আছে, এরপরে দেখো এই সরল রেখাটির দিক অনুপাত সমূহ a1 b1 c1 হলে বলো a1 সমান কী হবে? 0, b1 সমান কত হবে? 4, c1 সমান কত হবে? 4। ঠিক আছে, এরপরে এই যে সরেখাটা দেখছে এর ক্ষেত্রে দেখো দিক অনুপাতগুলো কত আসছে? x মাইনাস 5/5, y মাইনাস 6/0, z মাইনাস 1/2/0। সরল রেখাটির দিক অনুপাত সমূহ a2 b2 c2 হলে a2 সমান বলো কত? 5, b2 সমান 0, c2 সমান 0। তাহলে এরপর আমরা সরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা ধরব এবং থিটা মানটা বের করব। মনে করি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে cos থিটা সমান কী পাবো? cos থিটা সমান হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট আন্ডার অফ a1 তার স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার প্লাস c1 তার স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ a2 তার স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার প্লাস c2 তার স্কোয়ার। এরপরে যেখানে a1 b1 c1 এবং a2 b2 c2 হলো সরেখা দুটি দিক অনুপাত সমূহ, এরপর তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে cos থিটা a1 কত? দেখো 0,
ইন্টু A2 5 প্লাস B1 4 B2 0 C1 4 C2 0 বাই A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার অর্থাৎ হবে 0 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার 0 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার B2 স্কোয়ার C2 স্কোয়ার তাহলে 5 স্কোয়ার 0 স্কোয়ার C0 স্কোয়ার তাহলে 5 স্কোয়ার 0 স্কোয়ার 0 স্কোয়ার ঠিক আছে। তাহলে cos থিটা সমান পাচ্ছ 5 0 0 4 0 0 4 0 0 তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে নাকি, তাহলে এটা √32 আসবে আর এটা হয়ে যাচ্ছে 25। তাহলে আলটিমেটলি যেহেতু তুমি cos থিটা উপরে 0 হয়ে গেছে তাহলে পুরোটা 0, তাহলে cos থিটা সমান 0। আমরা জানি যে cos 90 ডিগ্রি মান 0 হয় অর্থাৎ cos π/2 cos যদি কেটে দাও তাহলে থিটা সমান কত হচ্ছে π/2। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10। এখানে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে সরলরেখা দুটি অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে হবে তোমাকে। তো দেখো এই সরলরেখাটা কার্তেশীয়র আদর্শ যে ফরম্যাট বা সেই ফরম্যাটে দেওয়া আছে, এই সরলরেখাটা তোমার কিন্তু ওই ফর্মে নিয়ে যেতে হবে। তারপরে দুটো সরলরেখার দিক অনুপাত আমরা বের করবো, আর দিক অনুপাত সমূহ থেকে আমরা এই মধ্যবর্তী কোণ থিটা ধরে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করবো। ঠিক আছে, তো চলো প্রথমে এই সরলরেখাটা লিখি। x-5/1 y-1/0 z-9/0 সরল রেখার দিক অনুপাত সমূহ a1 b1 c1 হলে বলো a1 সমান কী হবে 1, b1 সমান কত হবে 0, c1 সমান কত হবে 0। ঠিক আছে, তাহলে আমরা একটি সরলরেখার ক্ষেত্রে দিক অনুপাত সমূহ পেলাম 1 0 0। একইরকমভাবে আমরা এই সরলরেখাটিকে প্রথমে আদর্শ কার্তেশীয় যে ফর্ম সেই ফর্মে নিয়ে যাব, তারপরে এদের দিক অনুপাত সমূহ দেখব। তো লিখে নিই 2x - 1 = 5 - 2y = √2 × z। তাহলে এখানে আদর্শ ফর্মে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এই এক্স ওয়াই জেডকে ফ্রি করতে হবে। আদর্শ ফর্ম মানে কি x - x1/a y - y1/b z - z1/c, তোমাকে এই ফর্মে কিন্তু নিয়ে যেতে হবে বা এই আকারে নিয়ে যেতে হবে। তো চলো এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে x - 1/2। এখান থেকে যদি আমি -2 কমন নিই তাহলে কি হচ্ছে y - 5/2, তাই তো -2 × y, তাহলে -2y আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 × 5/2 5 থাকছে। আর এখানে তুমি কত কমন নেবে, কমন নেওয়ার দরকার নেই, √2 × z থাক। ঠিক আছে, এরপরে এই x - 1/2 থাক, এই 2কে তুমি নিচে করে দাও, তাহলে এটা 1/2 হয়ে যাও। y - 5/2, এই -2কে নিচে করো, তাহলে -1/2। আর জেডটা থাক, এটাকে তুমি নিচে যদি করো তাহলে এটা 1/√2 হয়ে যাবে। এখানে কিছু না মানে তুমি 0 রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এরপরে এই সরলরেখার সমীকরণটি কিন্তু আদর্শ কার্তেশীয় ফর্মে চলে এসছে। ঠিক আছে, এখান থেকে তাহলে এবার তুমি সরলরেখার দিক অনুপাত সমূহ খুব সহজে বলতে পারবে। সরলরেখার দিক অনুপাত সমূহ a2 b2 c2 হলে a2 সমান কত বলো, a2 মান হবে 1/2, b2 মান হবে -1/2, আবার c2 মান হবে 1/√2। তাহলে এই সরলরেখাটির ক্ষেত্রে আমরা দিক অনুপাত সমূহ কিন্তু 1/2 -1/2 এবং 1/√2 পেলাম। এখানে আমরা এই দিক অনুপাত সমূহ যেগুলো পেলাম এটা তো ভগ্নাংশ আকার দেওয়া আছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে একটু নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমি এই সবার সাথে আমি 2 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে b2তে যে 1/2 ছিল তার সাথে 2 গুণ, আবার c2তে 1/√2 ছিল তার সাথে 2, সবার সাথে 2 গুণ করলাম। দিয়ে গুণ করলে কি হবে, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে a2-র মান তুমি 1 পাচ্ছ পূর্ণ সংখ্যায়, আবার এখানে b2-র মান তুমি -1 পাবে, আর এখানে c2-র মানটা তুমি √2 পাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো a1 a2 b1 b2 c1 c2 অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 আমি দুটো সরলরেখার দিক অনুপাত সমূহ পেলাম। এরপরে মধ্যবর্তী কোণটা থিটা ধরবো, এবার থিটা ধরে পরবর্তী ক্ষেত্রে থিটার মানটা বের করবো। ঠিক আছে, তো চলো মনে করি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা।
হলে আমরা একটা ফর্মুলা জানি cos থিটা সমান কী হয় a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট আন্ডার অফ a1 তার স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার প্লাস c1 তার স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ a2 তার স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার প্লাস c2 তার স্কোয়ার। এখানে তুমি a1 b1 c1 a2 b2 c2 মানগুলো বসিয়ে দাও, ঠিক আছে? তারপরে থিটা মানটা বের করো। তাহলে cos থিটা a1 এর মান তুমি পেয়েছিলে 1 ইন্টু a2 মান 1 প্লাস b1 মান 0 b2 মান -1 c1 মান 0 c2 মান √2 বাই ওটা a1 স্কোয়ার অর্থাৎ 1 তার স্কোয়ার b1 স্কোয়ার তার 0 স্কোয়ার c1 স্কোয়ার 0 স্কোয়ার আর a2 স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার b2 স্কোয়ার তাহলে -1 এর স্কোয়ার এবং c2 স্কোয়ার অর্থাৎ √2 তার স্কোয়ার, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেট করে থিটার মানটা বের করো। তাহলে cos থিটা এটা তো 1 হচ্ছে, এটা 0 এটা 0 তাহলে 1 থাকছে, আর নিচে এটা রুট ওভার অফ এটা 1 থাকছে নাকি 1, আর এটা দেখো কত থাকছে 1 1 2, তাহলে তুমি পাচ্ছ cos থিটা ইকুয়ালস টু 1/1 ইন্টু 2 3 4 অর্থাৎ 2 নাকি, অর্থাৎ তুমি পাচ্ছ cos থিটা ইকুয়ালস টু 1/2। আচ্ছা cos কতর মান 1/2 হয় না cos 60 ডিগ্রির মান অর্থাৎ cos π/3। এখানে তুমি cos যদি কেটে দাও তাহলে থিটা সমান কত পাচ্ছ, থিটা সমান আছে π/3, তাহলে সরাখাদুরের মধ্যবর্তী কোণ কত π/3, দ্যাটস অ্যান্সার, ঠিক আছে? দেখো 11 দাগ নিচে সরাখাদুরি অন্তর্গত কোণ নির্ণয় করো। তো 11 দাগের র্যাকেটটা এবং 2-এরটা একই ধরনের, তাহলে 11 দাগের র্যাকেটটা আমি তোমাদের করে দিচ্ছি, 11 দাগের 2 তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? দেখো এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, দুটি স্বরেখা দেওয়া আছে, স্বরেখা দুটি ভেক্টর আকার দেওয়া আছে, তো সেই স্বরেখা দুটির অন্তর্গত কোণটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো সর্বপ্রথমে আমি মনে করব যে এই স্বরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, আর পরবর্তী করতে থিটা মানটা বের করবো, ঠিক আছে? তো মনে করি সরল রেখা দুটির অন্তর্গত কোণ হলো থিটা, ঠিক আছে? এরপর দেখো যেহেতু সরল রেখা দুটি যথাক্রমে একটা নাম দিলাম b1 ভেক্টর, যেটি হচ্ছে তোমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ও একটা নাম দিলাম b2 ভেক্টর, যেটি হচ্ছে এটা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ ভেক্টর দুটির সমান্তরাল। সুতরাং একটা ফর্মুলা আমরা জানা আছে যে cos থিটা সমান কি হয় b1 ভেক্টর ডট b2 ভেক্টর বাই b1 মডিউলাস অফ b1 ভেক্টর ইন্টু মডিউলাস অফ b2 ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা আপাতত মনে করলাম যে স্বরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার প্রথম স্বরেখাটা দেখো এই ভেক্টরের সমান্তরাল, এই ভেক্টর বিন্দুগামী এবং এই ভেক্টর সমান্তরাল, তো এটাকে b1 ভেক্টর নাম দিয়েছি ধরলাম, আর দ্বিতীয় স্বরেখাটি এই ভেক্টরের সমান্তরাল, এটাকে b2 ভেক্টর নাম দিয়েছি, ঠিক আছে? এখন যদি স্বরেখা দুটি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে cos থিটা সমান কি হয় b1 ভেক্টর ডট b2 ভেক্টর বাই মডিউলাস অফ b1 ভেক্টর মডিউলাস অফ b2 ভেক্টর। এখন এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকেই আমরা জানি, কনসেপ্টের ভিডিওতে এটা আলোচনা করা হয়েছে। তাহলে এখান থেকে তুমি মানগুলো বসিয়ে cos থিটা মানটা বের করো। তাহলে cos অফ থিটা b1 ভেক্টর ডট b2 ভেক্টর ডট প্রোডাক্ট করো দুটি ভেক্টরে, তাহলে এর সহগ আছে i ক্যাপের সহগ হচ্ছে 1, এর হচ্ছে 3, তাহলে 1 ইন্টু 3 প্লাস j ক্যাপের সহগ হচ্ছে 2, এর হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস k ক্যাপের সহগ হচ্ছে 2, এখানে k ক্যাপের সহগ হচ্ছে 6, তাহলে 2 ইন্টু 6, ঠিক আছে? ডট প্রোডাক্ট এভাবে করে। এরপরে মডিউলাস অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরে তোমাকে মানটা বের করতে হবে, তাহলে মডিউলাস অফ b1 ভেক্টর, তাহলে b1 ভেক্টর মানটা বের করতে হবে, অর্থাৎ সহগুলোর হোল স্কোয়ারের সমষ্টি, সহগুলো বর্গের সমষ্টি, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু এখানে b2 ভেক্টর মানটা বের করতে হবে, অর্থাৎ b2 ভেক্টরে যে সহগুলো রয়েছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এদের বর্গের সমষ্টি, অর্থাৎ 3 স্কোয়ার 2 স্কোয়ার 6 স্কোয়ার, 3 স্কোয়ার 2 স্কোয়ার 6 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ cos থিটা সমান 3 একে 3 2 দুগুণে 4 6 দুগুণে 12, এটা তুমি পাচ্ছ 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4, তাহলে 5 হয়ে যাচ্ছে, 5 আর 3 স্কোয়ার 9 9 5 14 মানে 14, এটা তোমার হচ্ছে 36 আর 2 স্কোয়ার 4 মানে 40, আর এটা 9 মানে 49, তাহলে পাচ্ছ cos থিটা সমান 12
4 16, 16 আর 3 19 নাকি? আর এখানে তোমার হচ্ছে 14 আর এটা তো 7 হয়ে যাচ্ছে নাকি? এরকম হচ্ছে 7√14। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। b1 ভেক্টর মানটা দেখো, b1 ভেক্টরের সহগ আছে 1 2 2, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার হবে। এটা একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? তাহলে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 4 8 1 9, এটা 9 হবে, ঠিক আছে? এটা 9 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পাচ্ছ? cos থিটা সমান 19 বাই, এটা 7 আর √9 মানে হচ্ছে 3, আর 3 7 21 থাকছে। তাহলে এখান থেকে তুমি থিটার মান পাচ্ছ cos ইনভার্স অফ 19/21, ঠিক আছে? তাহলে স্বরেখা দুটি অন্তর্গত কোণ কত? cos ইনভার্স অফ 19/21, এটি অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো 11 দাগের 3-এরটা এবং 11 দাগের 4-এরটা একই রকমের আছে, তাহলে এই জন্য 11 দাগের 3-এরটা তোমরা বাড়িতে করবে, 11 দাগের 4-এরটা আমি তোমাদের করে দিচ্ছি। নিচে স্বরেখা দুটির অন্তর্গত কোণের মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো স্বরেখা দুটি কার্তেশীয় আকার দেওয়া আছে, তাহলে এদের আমরা প্রথমে দিক অনুপাত সমূহ বের করে নেব, আর তারপরে আমরা একটা ফর্মুলা জানি দিক অনুপাত সমূহ থেকে কীভাবে মধ্যবর্তী কোণটা স্বরেখা বের করতে হয়, একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা স্বরেখাগুলির দিক অনুপাত সমূহ লিখে নিই। তো প্রথমে দেখো এই স্বরেখাটি লিখি x - 7/2, y + 5/7, z + 2/-3। সরল রেখার দিক অনুপাত সমূহ a1 b1 c1 হলে বলো n সমান কী হবে? 2, b1 সমান কত হবে? 7, c1 সমান কত হবে? -3। একই রকমভাবে আমরা এই স্বরেখাটাও লিখে নিই x + 2/-1, y - 3/2, z - 5/4। সরল রেখার দিক অনুপাত সমূহ a2 b2 c2 হলে a2 সমান বলো কত হবে? -1, b2 সমান 2, c2 সমান 4। তাহলে এখন আমরা মনে করবো যে স্বরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা থিটা মানটা বের করবো, ঠিক আছে? তাহলে মনে করি সরল রেখা দুটির অন্তর্গত কোণ থিটা, তাহলে আমরা cos থিটা সমান কী পাবো? a1 a2 b1 b2 প্লাস c1 c2 বাই √a1 তার স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার প্লাস c1 তার স্কোয়ার ইন্টু √a2 তার স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার প্লাস c2 তার স্কোয়ার। এখানে তুমি a1 b1 c1 এবং a2 b2 c2 এর মানগুলো বসিয়ে দাও, বা cos থিটা সমান a1 হচ্ছে তোমার 2, a2 -1, b1 7, b2 2, c1 -3, c2 4 বাই √a1 তার স্কোয়ার অর্থাৎ 2 তার স্কোয়ার, b1 তার স্কোয়ার মানে 7 তার স্কোয়ার, c1 তার স্কোয়ার অর্থাৎ -3 তার স্কোয়ার ইন্টু a2 তার স্কোয়ার, তাহলে -1 তার স্কোয়ার, b2 তার স্কোয়ার অর্থাৎ 2 তার স্কোয়ার, c2 তার স্কোয়ার অর্থাৎ 4 তার স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেট করে তুমি থিটা মানটা বের করো। তাহলে cos থিটা, এটা 2 × 2 মানে -2, 7 × 2 = 14, -3 × 4 = 12, এটা থাকছে তোমার 2 এর স্কোয়ার 4, 7 এর স্কোয়ার 49, 3 এর স্কোয়ার 9 হয়ে যাচ্ছে, √1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16। তাহলে cos থিটা সমান 12 2 14 উপরে 0 হয়ে যাচ্ছে নাকি? তাহলে 0/4 + 49 + 9 ইন্টু √, এটা 20, 1 21 হচ্ছে নাকি? তাহলে তুমি আলটিমেটলি থিটা cos থিটা সমান কত পাচ্ছ? 0। তাহলে cos কতর মান 0 হয় না? cos 90 অর্থাৎ cos π/2 মান। তাহলে cos তুমি যদি কেটে দাও তাহলে থিটা সমান কত পাচ্ছ? π/2। তাহলে স্বরেখা দুটির মধ্যবর্তী কোণ কত? π/2 অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে। তাহলে আজকে এই অবধিই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে?